উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটে বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা, বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। বেলা 12টা পর্যন্ত ভোটের হার 20%, জানালেন ইসি সচিব। প্রহসনের নির্বাচন জনগণ বর্জন করেছে, দাবি বিএনপির। কিছু মানুষের অপকর্মের দায় পড়ছে পুরো মুসলিম বিশ্বের উপর, বললেন প্রধানমন্ত্রী। সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান। কিছুতেই থামছে না সীমান্তে মানুষ হত্যা, এবার তেঁতুলিয়ায় বিএসএফ এর গুলিতে 2 যুবক নিহত, পরিবারের শোকের মাতম। এবং রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না, হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করলেন হাইকোর্ট। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে 139টি উপজেলা পরিষদে চলছে ভোট গ্রহণ। বৈরী আবহাওয়ায় সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। নির্বিঘ্নে ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। প্রথম ধাপের নির্বাচন শুরু হয় সকাল 8টায়, কিন্তু শুরুতেই বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে ভোটার উপস্থিতি। সারা দেশের মতো চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। দামুড়হুদায় 96টি ও জীবননগরে 62টি ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছেলেদের সাথে মেয়েদের লাইনের ভিড় একটু কম, 10 থেকে 5 মিনিট পর্যন্ত দাঁড়াতে হয়েছে। সুস্থ সুন্দরভাবে ভোটটা আমি এবার দিতে পেরেছি। এবার দলীয় প্রতীক না থাকায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার কেন্দ্রগুলোতে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের। আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের কারণে বান্দরবানে 3টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হলেও এদিন সকাল থেকে ভোট গ্রহণ চলে সদর ও আলীকদম উপজেলায়। নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন পাহাড়ি ও বাঙালি নারী পুরুষ ভোটাররা। 8টা বাজে বছর হইয়ে সুন্দরভাবে ভোট দিতে গিয়ে ইনশাল্লাহ আল্লাহ দিলে আর যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আল্লাহ শান্তি পেয়ে ভোট দিয়েছি, সমস্যা হয় নাই। এদিকে প্রথম ধাপে সিলেট সদর, গোপালগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে উৎসব আমেজে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় আছেন র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। জয়পুরহাটে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে প্রথম ধাপে কালাই, খেতলাল ও আক্কেলপুরে ভোট গ্রহণ চলে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। উপজেলা পরিষদে প্রথম আমি ভোট দিলাম আমার জীবনের। ভোট দিতে পেরে আমি আনন্দিত। নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 27 প্রার্থী, তবে কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গায় সকাল থেকে চলে ভোট গ্রহণ। 3 উপজেলার 302টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট দিয়ে যাচ্ছেন ভোটাররা। এদিকে ময়মনসিংহের ফুলপুর দিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার সময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সাথে বাসের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও কেন্দ্র দখল করায় বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ। সেই সঙ্গে ভোট কারচুপির প্রমাণ পাওয়ায় বগুড়ায় 2 প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সহকর্মীদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরে মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে বেঁধে যায়। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে চলছে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের সমর্থক স্থানীয় যুবলীগ নেতা মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় কাপরিচের সমর্থকরা। এতে 2 পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের আহত হন অন্তত 10 জন। এ সময় ভোট গ্রহণ বন্ধ থাকে 40 মিনিট।
সুনামগঞ্জের শাল্লায় ভোট চাওয়াকে কেন্দ্র করে 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলে। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধর করছিল আনারস প্রতীকের সমর্থকরা। সে সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। সকালে 5টি আলিম মাদ্রাসা কেন্দ্রে যাওয়ার আগেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকরা তর্কে জড়ান। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বগুড়ার গাবতলী উপজেলার সোনারাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ মিলেছে। জোরপূর্বক ব্যালটে সিল মারার ঘটনা স্বীকার করেছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা। এর দায়ে 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ষষ্ঠ উপজেলা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোটের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে প্রিয় দর্শক, ষষ্ঠতম উপজেলা নির্বাচন এবং সেই নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। 6 ঘন্টা ভোটের অতিক্রম হয়েছে, আর মাত্র 2 ঘন্টা বাকি রয়েছে। বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। 2,80,00,000 ভোটারের এই নির্বাচন, 139টি উপজেলা। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন, সারা দেশে 139টি উপজেলায় সংবাদ সংগ্রহে আছেন এবং আমরা তাদের কাছে নিশ্চয়ই যাব। তবে তার আগে আমরা আসলে সংবাদে যে বিষয়গুলো লক্ষ্য করেছি, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। এবং আমি যদি বলি, মাদারীপুরে অর্ধশত ককটেল বিস্ফোরণ এবং 2 চেয়ারম্যান প্রার্থীর মধ্যেই সংঘর্ষের ঘটনায় 10 জন আহত। খাগড়াছড়িতে একটি ভোট কেন্দ্র স্থগিত হয়েছে। বগুড়ার রামেশ্বরপুরেও আসলে এই ধরনের বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। বগুড়ার গাবতলীতে একই রকম ঘটনা ঘটেছে। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নরসিংদী এবং চুয়াডাঙ্গার জীবননগরেও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। আর 2 ঘন্টা বাকি রয়েছে, বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায়, আমরা তাদের কাছে যেতে চাই। কুষ্টিয়ায় আছেন নাহিদ হাসান তিতাস। কুষ্টিয়ার সবশেষ পরিস্থিতি আমরা একটু জানতে চাই। তবে একটু কথা বলতে চাই যে কুষ্টিয়াতে আসলে ব্যাপক, কুষ্টিয়ার যে খুবই উত্তপ্ত একটি পরিস্থিতি আমরা ঠিক প্রচারণা থেকে শুনে আসছিলাম। সেখানে প্রভাব বিস্তারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল উপজেলা নির্বাচন ঘিরে। সেখানকার পরিস্থিতি নাহিদ হাসান তিতাসের কাছ থেকে শুনবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটিও বলবেন। ভোটার উপস্থিতি কেমন তাও জানতে চাই। ধন্যবাদ ফখরুল। আসলে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনের আগে কিন্তু কুষ্টিয়ার এই যে খোকসা উপজেলা, এই উপজেলায় কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা এবং হুমকি ধামকি এবং প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল। তবে আজকে যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে, সেটি কিন্তু শান্তিপূর্ণ এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কুষ্টিয়ায়। আমি রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। আমি যে এখন যে কেন্দ্রে রয়েছি, কেন্দ্রটি হচ্ছে খোকসা জানিপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আমি রয়েছি। এই মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু মোট ভোটার রয়েছে 3248টি। এই 3248টি ভোটের মধ্যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 1500+ ভোট কিন্তু পুল হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 50% ভোট কিন্তু ইতিমধ্যে পড়েছে। বোঝাই যাচ্ছে যে আসলে এখানে ভোটারের উপস্থিতি কেমন ছিল। অর্থাৎ এখন লাঞ্চের সময়, অর্থাৎ দুপুরবেলাটায় ভোটার সংখ্যা কিছুটা কম। তবে আমরা সকাল থেকে ঘুরেছি, সকালের দিকে ভোটার সংখ্যা কিছুটা কম হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি বেড়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি এখানে আমরা দেখেছি যে পুরুষ ভোটারের চেয়ে কিন্তু মহিলা যে ভোটার, সেই ভোটারটি কিন্তু বেশি দেখেছি আমরা। তাদের দীর্ঘ লাইন দেখেছি এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা কিন্তু ভোট দিতে এসেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ নেই। শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে কিন্তু তারা ভোট প্রদান করেছে। এদিকে ভোট কেন্দ্রের জন্য কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু কুষ্টিয়ায় ব্যাপক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশের পাশাপাশি বিজিবির পাশাপাশি র্যাব এবং অতিরিক্ত আনসার মোতায়েন করা হয়েছে, যারা কিন্তু ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে আসতে পারে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থায় প্রশাসন করেছে। আমরা এতটুকু বলতে পারি, সকাল থেকে কুষ্টিয়ার যে 2টি উপজেলা, অর্থাৎ কুষ্টিয়া সদর উপজেলা এবং কুষ্টিয়া খোকসা উপজেলায় যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি। এই যে কুষ্টিয়ার খোকসা যে উপজেলায়, এই উপজেলায় কিন্তু মোট প্রতিদ্বন্দ্বিতা করছে 6 জন চেয়ারম্যান প্রার্থী এবং 2 জন পুরুষ
পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। অর্থাৎ এর মধ্যে মূল যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, 3 জন প্রভাবশালী নেতা রয়েছে এখানে প্রার্থী, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের আল মুর্শেদ শান্ত এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এর ভাই রয়েছেন রহিমউদ্দিন খান। অর্থাৎ 3 প্রার্থীর কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় এক প্রকার জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই কুষ্টিয়ার খোকসা উপজেলায়। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ার যে 2টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখন পর্যন্ত সেখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ চলছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে ভোট গ্রহণের সর্বশেষ খবর। ফখরুল। হাসান তিতাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিরাপদে থেকে ভোটের সবশেষ খবরাখবর নিশ্চয়ই সংগ্রহ করবেন। আমরা একটি বিষয় বলতে চাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলছে এবং ভোটার যে উপস্থিতি বেলা 12টা পর্যন্ত পরিসংখ্যান তারা বলেছে যে 15 থেকে 20% ভোটার উপস্থিতি ছিল। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা কুষ্টিয়ার পরিস্থিতি জানলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে বলতেই হয় যে বিজিবি 418 প্লাটুন মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্য 82,733 জন, র্যাবের 2,392 জন, আনসারের 1,59,000 বেশি সদস্য মোতায়েন রয়েছে। পুরো নির্বাচন জুড়ে 139টি উপজেলায় নির্বাচন হচ্ছে। আপনারা জানেন বিনা প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু 6 জন প্রার্থী অর্থাৎ চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন ইতোমধ্যে। এবং আমাদের আরেক সহকর্মী আছেন কেরানীগঞ্জে, সেখানকার পরিস্থিতি আমরা জানবো। খুব ঢাকার একেবারে নিকটে নিশাদ আছেন, নিশাদের কাছে জানতে চাই, নিশাদ, কেরানীগঞ্জে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং মানুষের মধ্যে আসলে উৎসব কতটা লক্ষ্য করছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরটি নিশ্চয়ই আপনি বলবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছে নির্বাচনের যে পরিস্থিতির খবর আমরা ঠিক সকাল থেকে কিন্তু এখানকার যে কেরানীগঞ্জে আমরা অবস্থান করছি এবং সেখানকার যে বিভিন্ন কেন্দ্র রয়েছে 225টি কেন্দ্রে এখানে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এইখানকার পরিস্থিতি অনুযায়ী আমরা বেশ কয়েকটি কেন্দ্র ইতিমধ্যেই ঘুরেছি। সে ঘুরে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম রয়েছে। তবে দলীয় যেহেতু 2 জন প্রার্থী রয়েছে এখানে, আমরা দেখেছি 2 জন প্রার্থী যে দলীয় যারা আছেন তাদের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি এখানকার যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু 2 জনকে ঘিরেই নির্বাচনে ভোট প্রদান করছেন। তো সব যদি আমি একটু জানানোর চেষ্টা করি, এখানে এখন সবশেষ পরিস্থিতি অনুযায়ী এখানে ভোটারের পরিস্থিতি কম এবং সেক্ষেত্রে নির্বাচনে এখানের যে ভোট প্রদানের ক্ষেত্রে আমরা দুপুর 12টা নাগাদ দেখেছি 7% ভোট পড়েছে সবকটি কেন্দ্রের তথ্য মতে এবং এরপরে আরও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কমের কারণে যে ভোটার যে হার, সে হার কিন্তু বাড়েনি, সে হার তুলনামূলকভাবে এখন পর্যন্ত 20% গিয়ে দাঁড়িয়েছে এবং কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি একেবারে ভোটার নেই বললেই চলে। এখানকার কয়েকটি ভোটার কেন্দ্রেই কিন্তু একেবারে ভোটার উপস্থিতি নেই, শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে আনসার যারা রয়েছে তাদের অবস্থান আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা 2 জন যে প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে এখানকার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ এবং আরেকজন প্রার্থী যিনি রয়েছেন, তার সাথে আমরা 2 জনের সাথেই কথা বলেছি। 2 জনের মধ্যেই কিন্তু আমরা দেখেছি নির্বাচনকে ঘিরে বিভিন্ন মন্তব্য রয়েছে। বিশেষ করে আমি যদি বর্তমানে যে চেয়ারম্যান রয়েছে সাবেক, যিনি এখানকার 3 বারের চেয়ারম্যান ছিল, তার ব্যাপারে যদি বলে তিনি আবারও তার নির্বাচনে কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে আমাদেরকে জানিয়েছেন এবং অন্যদিকে আলতাফ হোসেন বিপ্লব নামে যে প্রার্থী রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন তার নির্বাচনে তার এজেন্টকে বের করে দেওয়ার। তো সবকিছু মিলিয়ে এখন যেহেতু দুপুর 12টা পার হয়ে 2টো পার হয়ে যাচ্ছে, আর মাত্র 2 ঘন্টা রয়েছে এবং 2 ঘন্টার পরেই কিন্তু ভোটের যে ভোট গ্রহণ কিন্তু শেষ হবে, এরপরে ভোট গণনা শুরু হবে এবং কে হবে এই কেরানীগঞ্জ উপজেলার আগামী চেয়ারম্যান সেটি কিন্তু দেখার অপেক্ষা থাকবে। তো সবকিছু মিলে এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার কাছে থাকা নির্বাচনের সবশেষ খবর। নিশাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও নিরাপদে খবর সংগ্রহ করবেন। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমরা আরও একটি তথ্য দিতে চাই। 139টি উপজেলার মধ্যে 22টি উপজেলা ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ চলছে। ব্যালটে ভোট হচ্ছে 117টিতে এবং বলা যায় যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে 6 ঘন্টার বেশি ভোট গ্রহণ শেষ হয়েছে, আর মাত্র 2 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। ভোটাররা নিশ্চয়ই আসছেন এবং ভোটার উপস্থিতি নিয়ে আমরা আবারও জানবো এবং সবশেষ খবরাখবর জানতে আমরা কক্সবাজারে যেতে চাই। সৌরভ দেব আছেন আমাদের সহকর্মী, কক্সবাজারের উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানতে চাই সৌরভ আপনার কাছে। একই সঙ্গে সেখানে কোনো বিচ্ছিন্ন বা সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা, ভোটার উপস্থিতি কেমন দেখছেন?
হ্যাঁ ফখরুল, সকাল থেকেই আসলে বৈরী আবহাওয়া বিরাজ করছে কক্সবাজারে এবং বৈরী আবহাওয়ার কারণে মূলত ভোটার উপস্থিতিও কম এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে কক্সবাজারে এর যে 3টি উপজেলা কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়াও বৈরী আবহাওয়া বিরাজ করছে, যার কারণে সেখানেও ভোটার উপস্থিতি কম এবং কক্সবাজার শহরের কেন্দ্রগুলোতে আমি আছি সকাল থেকে এবং এখানেও যেটি দেখছি যে ভোটার উপস্থিতি বলতে গেলে সকাল থেকে এখন পর্যন্ত 20% বেশি আসলে ভোট গ্রহণ হয়নি এখন পর্যন্ত এবং সব মিলিয়ে এখানে যেই পরিবেশ সবই আছে, ভোটার আর এজেন্ট আছে কেন্দ্রের ভেতরে এবং কেন্দ্রের বাইরে বিভিন্ন যে সমর্থকরা রয়েছেন বিভিন্ন প্রার্থীর, কিন্তু ভোটার সংখ্যা কিছুটা কম এবং কক্সবাজার শহরের 2-1টি কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে বেশ 2-1টি বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং সেখান থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দের ঘটনাও ঘটে এবং সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এর বেশি কোনো ঘটনা এখন পর্যন্ত উল্লেখ করার মতো ঘটনা আমাদের কাছে আসেনি এবং যেটি আসলে উল্লেখ করার মতো যে বিষয়টি সেটি হচ্ছে বৈরী আবহাওয়া বিরাজ করছিল সকাল থেকে, তবে দুপুর 1টার পর থেকে এখন পর্যন্ত বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু সময়টা দুপুর হওয়ার কারণে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা যেটি বলছেন যে তার কারণে হয়তো ভোটার উপস্থিতি কম, কিন্তু কেন্দ্রের বাইরে বেশ কিছু সমর্থকদের অবস্থান কিন্তু লক্ষ্য করার মতো যা আমরা দেখছি এবং অন্যান্য উপজেলাগুলোর খবর কক্সবাজার সদরের মতোই বলতে গেলে একদম একই। তো ফখরুল, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সৌরভ দেব। আমরা আসলে কক্সবাজার অর্থাৎ সাগর পাড়ের যে কক্সবাজার সেখানকার উপজেলা নির্বাচনের খবরাখবর শুনছিলাম এবং সারা দেশেই সকাল থেকে কিছু কিছু উপজেলায় বৃষ্টির কারণে আসলে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি কিছুটা বেড়েছে, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় 20% কাছাকাছি বলেছেন। বেলা 12টা পর্যন্ত আমরা যেতে চাই ময়মনসিংহে, সেখানকার খবরাখবর আমরা জানবো। ইলিয়াস আহমেদ, আমাকে নিশ্চয়ই আপনি শুনছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি এবং সবশেষ ভোটার উপস্থিতি এবং খবরাখবর আমাদের জানাবেন। ফখরুল, ধন্যবাদ। তুচ্ছ 2-1টি ঘটনা ছাড়া ময়মনসিংহের 3টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ যদি বলি যে হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নে জাল ভোট দিতে এসে 4 জনকে আটক করা হয়েছিল, এছাড়াও 2-1 জায়গায় আরও 2-3 জনকে আটক করা হয়েছিল জাল ভোট দিতে এসে, এবং এই ঘটনা ছাড়া আসলে তেমন কিছু বলার মতো ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ বলা যায় যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু যারা প্রার্থী আছেন তাদের কর্মী সমর্থকদের কিছুটা শক্ত অবস্থান আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু কিছুটা ঝামেলা সৃষ্টি করার যে প্রায় তারা সেই বিভিন্ন কেন্দ্রে কিন্তু তারা সেই প্রায় তারা করার চেষ্টা করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যদিও তাদেরকে সরিয়ে দেয় এবং এছাড়াও প্রায় বলা যায় যে শান্তিপূর্ণভাবেই কিন্তু প্রত্যেকটি উপজেলায় অর্থাৎ ভোট গ্রহণ কিন্তু চলছে। আমি যদি বলি যে 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 16 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 14 জন, নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন আছি ফুলপুর উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রে কিন্তু আসলে এখন পর্যন্ত 27% ভোট পড়েছে এবং আমরা দেখেছি যে 12টার আগেও কিন্তু 6% ভোট পড়েছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। অর্থাৎ এখন ধান কাটার মৌসুম, ধান কাটা রেখেই কিন্তু আমরা দেখেছি অনেক শ্রমিক তারা ভোট দিতে এসেছেন এবং আরও বাড়বে বলে এখানকার সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে আরও ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি বলা চলে এখন ভোটার উপস্থিতি প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ফখরুল। ইলিয়াস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এবারের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আগেও বলেছিলাম 1635 জন, চেয়ারম্যান প্রার্থী
70 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 625 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে সবশেষ খবরাখবর আমরা শুনলাম। বার্তা কক্ষ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। ফখরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সাথে সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, ষষ্ঠ উপজেলা নির্বাচনে চলছে ভোট গ্রহণ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। উপজেলা নির্বাচনে দুপুর পর্যন্ত গড়ে 15 থেকে 20% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কম ভোট পড়েছে। এবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসি সচিব জানান, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল থেকে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তিনি। একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আমরা যে তথ্য পেয়েছি, প্রাপ্ত তথ্য মতে একটা ভোট কেন্দ্রে শুধু ভোট গ্রহণ স্থগিত হয়েছে, এছাড়া আর কোথাও কোনো ভোট গ্রহণ স্থগিত হয়নি। তবে অনেক জায়গাতেই আকাশ মেঘাচ্ছন্ন, সকালে বৃষ্টি হয়েছেন, চরাঞ্চলের কিছু কিছু জায়গায় আসলে ঝড়ের কারণে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করছি তার চেয়ে হয়তো কিছুটা কম রয়েছে। আমরা যতটুকু ভয়ে ছিলাম যে হয়তো ইভিএম যথাযথভাবে কাজ করবে না, কিন্তু আল্লাহর রহমতে ইভিএম নিয়ে কোথাও কোনো ধরনের ইভেন ভোট গ্রহণ শুরু করতেও বিলম্ব হয়নি। সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবে উপজেলা নির্বাচনে ভোটাররা কেন্দ্রে যায়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন ছাড়া অন্য কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই। তাই ভোট কেন্দ্রে না গিয়ে সরকারের অপকর্মের প্রতিবাদ জানিয়েছে জনগণ। এ সময় পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় নিন্দা জানান রিজভী। বলেন, ক্ষমতায় টিকে থাকতে ভারতের উপর নির্ভরশীলতার কারণে সীমান্ত হত্যায় সরকারের কিছু যায় আসে না। নতজানু নীতির কারণে সীমান্তে রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে ভারত। এক দফা আন্দোলনের তহবিল আত্মসাৎ নিয়ে গণমাধ্যমের খবরের সমালোচনাও করেন রিজভী। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে, আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রি করার জন্য, নতজানু নীতির জন্য। তাদের সকল অন্যায়, তাদের সকল আগ্রাসন, তাদের রক্তপাত আমাদের সীমান্তে, এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে। সংবাদ দুপুরে আরো থাকছে। যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে রাফা ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার, বন্ধ কেরেম শালম ক্রসিং, নিহত আরো 54 জন। কিছু মানুষের অপকর্মের জন্য মুসলমানদের বদনাম হয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনায় আসন্ন হজ কার্যক্রম উদ্বোধন করে দেশ ও মুসলিম বিশ্বের জন্য হজ যাত্রীদের কাছে দোয়া চান তিনি। এ সময় ফিলিস্তিন সহ সব সমস্যার সমাধানে মুসলিম বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান। শামীম আক্তারের রিপোর্ট। বাংলাদেশ থেকে এবার 85,257 জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,562 জন এবং 80,695 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। 3টি এয়ারলাইন্সের মাধ্যমে 9 মে থেকে 12 জুন পর্যন্ত সৌদি আরবে যাবেন হজযাত্রীরা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হজ যাত্রা। বুধবার হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে হজের ভোগান্তি কমেছে, মানুষ ঘরে বসেই সব কাজ শেষ করতে পারছেন। এরপর ডিজিটাল বাংলাদেশ প্রবার জন্য স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা, ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হজ করতে যেতে পারেন এবং কাজগুলি ঘরে বসে করতে পারেন, কোনো রকম হয়রানি হতে হয় না।
হজ ক্যাম্প এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্ডারপাস দিয়ে বিমানবন্দর টার্মিনালে যাওয়ার ব্যবস্থাপনা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। এখানে সোজা এসকেলেটর থাকবে, তাছাড়া আপনার ওই গল্ফ কার্টের মধ্যে ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত, সেখানে নিয়ে পৌঁছে দেবে। মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলমানদের দাবি আদায় সহজ হবে বলে জানান সরকার প্রধান। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন। আমি বলছি আমি তো একমাত্র বোন আছি। আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলের সোচ্চার থাকবে। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি বিশ্ব মুসলিমের জন্য হজযাত্রীদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা ধরে রেখে যেন আরো উন্নত করতে পারি সেই দোয়াটাও আপনারা করবেন, আর দেশের মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের মানুষের জন্য গলা ভরা ধান দেয়, পুকুর ভরা মাছ দেয়, সুন্দর উন্নত জীবন দেয়, সেটা যেন পায়, সেই জন্য আপনাদের দোয়া চাই। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে রণচণ্ডী বিজিবি ক্যাম্পের 447 পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা মাগুরা ও ব্রহ্মতুল গ্রামের বলে জানা গেছে। বিজিবি জানায় মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় ওই 2 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ আসার আগেই বিএসএফ মরদেহ ভারতে নিয়ে যায়। গতকাল রাতে কয়েকজন বেলেকার এসে মানে গরু চুরি করার বা বেলেক করার জন্য ইন্ডিয়া যায় এবং এতে মৃত্যু ইয়াসিন আলী তাদের সাথে যায় এবং ওখানে বিএসএফের গুলি খায়। আমার ছেলের নিয়ে আজকে মারছে, আজকে আদরনগর আমি চূড়ান্ত বিচার চাই, এর জন্য বিচার পাই আমি, যে আমার বুক খালি, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে এবার আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় এই আদেশ দেন আদালত। এর আগে আফতাবনগরের গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ঢালি। গেল 4 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়। সংবাদ দুপুরে আরো থাকছে। পিএসজিকে হারিয়ে 11 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড, রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। রাজধানীর জিরানি, মান্ডা, কালুনগর ও শ্যামপুর 4টি খালের বর্জ্য অপসারণ ও সৌন্দর্য বর্ধনের জন্য 900 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর মধ্যে মান্ডা খালের জন্য বরাদ্দ হয়েছে 400 কোটি টাকা। সকালে রাজধানীর মান্ডাখালীর বর্জ্য অপসারণ ও দখলমুক্ত করা সহ সৌন্দর্য বর্ধনের কাজ উদ্বোধন করে এসব কথা বলেন মেয়র। জানান মান্ডাখালের চারদিকে 35,000 গাছ লাগানো হবে। 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি মানিকনগর, মান্ডা সহ বেশ কিছু এলাকার জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনে কাজ করবে। পুরো প্রকল্প 800 কোটি টাকার ঊর্ধ্বে। মান্ডাখালের অংশেই প্রায় 400 কোটি টাকার কাছাকাছি, কারণ মান্ডাখালী সবচেয়ে বড় এবং এরপরে জিরানি খাল, এরপর তারপরে শ্যামপুর এবং কালুনগর। তো সেই প্রেক্ষিতে আমাদের এই শুরু হচ্ছে। আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যেই আমাদের সব প্রকল্পের সবগুলো কাজ শুরু হয়ে যাবে।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় স্থল অভিযানের আশঙ্কার মধ্যেই পুরো দমে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে দক্ষিণ গাজার জেইতুনে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একই পরিবারের 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি বাহিনী। সোমবার মধ্যস্থতাকারী দেশগুলোর দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হওয়ার কিছুক্ষণ পরই রাফার পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। স্থানীয় 1 লাখ ফিলিস্তিনিকে খান ইউনিসের তাঁবুতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই বিমান হামলা জোরদার করে ইসরায়েল। ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি ব্রাজিল। তলিয়ে গেছে দেশটির রিও গ্র্যান্ডে ডো সুল প্রদেশের রাস্তাঘাট। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। প্রাণহানি গিয়ে দাঁড়িয়েছে 90 জনে। ঘর বাড়ি ছেড়ে নিঃস্ব হয়েছেন প্রায় 1.5 লাখ বাসিন্দা। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। দূর থেকে দেখে মনে হতে পারে যেন নদীতে ভাসছে বিমানটি। মূলত এটি ব্রাজিলের একটি এয়ারপোর্টের রানওয়ে, যেটি গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে। দেশটির রিও গ্রান্ডে ডো সুল প্রদেশের এয়ারপোর্টের এই বহাল দশা। দিন দিন অবনতি হচ্ছে ব্রাজিলের বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন শতাধিক বাসিন্দা। ভয়াবহ এই বন্যায় ঘরবাড়ি ছেড়ে নিঃস্ব হয়ে পড়েছেন প্রায় 1.5 লাখ মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ। ফলে না খেয়ে দিন পার করতে হচ্ছে লাখ লাখ মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটির রাজধানী পোর্টো আলেগ্রো। সেখানকার বিমানবন্দর ও বাস স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এই অঞ্চলের পরিস্থিতি আরও বিপর্যয়কর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিপাতের জেরে ব্রাজিলের অন্যতম ইগুয়াজু জলপ্রপাতের পানি প্রায় 3 গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রতি সেকেন্ডে বাড়ছে 3.5 কোটি লিটার পানি। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।